আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। আব্বু ছিল আগে এটাই বানিয়ে দিয়েছে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। ওই হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত 3টি মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক সিরাজউদ্দিন জানান, এখন থেকে 8 বা 10 মাস আগে তার মেরুদণ্ডের 2টি অংশ ভেঙেছে। তারেক রহমান রাষ্ট্রনায়ক হিসেবে কেমন হবেন? প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরে বিএনপির হাল ধরবেন তারেক রহমান। বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সবার আগে আছে তারেক রহমানের নাম। তিনি ব্যক্তি হিসেবে কেমন এবং প্রধানমন্ত্রী হিসেবে কেমন হবেন? বর্তমানে তিনি কয়েকটি মামলায় যুক্তরাজ্যে নির্বাসিত আছেন। যদিও এই মামলাগুলো নিয়ে বিতর্কিত আছে, তবে হাওয়া ভবন, 10 ট্রাক অস্ত্র মামলা, এগুলোর কি কোনো ভিত্তি নাই? এই পর্বে আলোচনা করব অল্প সময়ে রাজনীতিতে প্রভাবশালী তারেক রহমানের জীবনী নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তারেক রহমানের জন্ম 1965 সালের 20 নভেম্বর। তার ডাকনাম পিনু। তার নাম তারেক রহমান হলেও তিনি তারেক জিয়া নামে অধিক পরিচিত। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দম্পতির প্রথম সন্তান। তার বাবা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক, ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এমন একটি পরিবারে জন্মগ্রহণ করে তারেক রহমান বিচক্ষণ রাজনৈতিক গুণাবলী পেয়েছেন। তারেক রহমানের শৈশব কৈশোর কেটেছে মর্মান্তিকভাবে। 1971 সালে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, তখন তারেক রহমান বয়স ছিল প্রায় 7 বছর। এই সময় মা খালেদা জিয়া ও ছোট ভাই আরাফাত রহমান কোকো সামরিক অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সাথে কারাবন্দী করা হয়। ছেলেবেলা থেকে দেশের স্বার্থে ও মুক্তিযুদ্ধে তিনি পরোক্ষভাবে জড়িয়ে যান। এই অভিজ্ঞতা তাকে রাজনৈতিক জীবনে দর্শন ও সাহসিকতা প্রদান করে। ছোট ভাই আরাফাত রহমান কোকোর সাথে ছিল তারেক রহমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। 2015 সালে কোকোর অকাল মৃত্যুতে পরিবারে শোক নেমে আসে। দেশের রাজনৈতিক সংস্কারের মধ্যে দিয়ে বেড়ে ওঠা এই শিশু একজন বিচক্ষণ ও দেশপ্রেমিক নেতা হিসেবে নিজেকে গড়ে তুলতে সহায়তা করবেন। যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তিনি, সেসব অভিজ্ঞতা দিয়ে সম্ভাবনাময় ও স্বপ্নময় রাষ্ট্র গড়ে তুলবেন, এটাই প্রত্যাশা। এসব মহাসমস্যা পাশ কাটিয়ে শিক্ষার হাতেখড়ি ঘরে ঢাকায় বিএএফ শাহীন কলেজে, এরপর সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী। উচ্চশিক্ষার জন্য 1984 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিষয়ে প্রাথমিক জ্ঞান অর্জন করেন। এরপর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন, তবে তিনি স্নাতক পড়া শেষ করতে পারেননি। পরবর্তীকালে তিনি বস্ত্রশিল্প ও নৌযোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন। রাজনীতি জীবনে পদার্পণ। বিএনপির বগুড়া কমিটির সদস্য হিসেবে যোগদান করে তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয়। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার পূর্বেই তারেক রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। 2001 সালের নির্বাচনেও তারেক রহমান বেগম জিয়ার প্রচারণা কার্যক্রমের পাশাপাশি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। মূলত 2001 সালের নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে। 2002 সালে তারেক রহমান দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির একজন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। দলের ঊর্ধ্বতন পর্যায়ে নিয়োগ লাভের পরপরই তারেক রহমান দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন। মূল সংগঠন সহ সহযোগী সংগঠন যেমন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ইত্যাদি আয়োজিত উল্লেখযোগ্য সংখ্যক মত বিনিময় সভায় অংশ নিয়ে তারেক রহমান কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং মাঠ পর্যায়ের নেতৃত্ববৃন্দের বক্তব্য ও মতামত গ্রহণ করেন। তিনি একজন যোগ্য নেতার মতো তার দলকে সম্প্রসারিত করতে থাকেন। মূলত এই গণসংযোগ কার্যক্রমের ফলে দলের নেতাকর্মীদের তরুণ অংশটির মাঝে তারেক রহমান শুধুমাত্র প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর সন্তানের পরিস্থিতি থেকে বেরিয়ে এসে দলের একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি যোগ্য নেতার যোগ্য সন্তান, তা সবাইকে প্রমাণ করে দেন। বিতর্কিত তারেক রহমান। তারেক রহমানের রাজনীতিতে অভিষেক ঘটবে, এটাই স্বাভাবিক, কিন্তু
বিরোধী দলের নেতা তারেক রহমানের রাজনীতিতে আসা ভালোভাবে নেননি। 2002 সালের 35 বছর বয়সী তারেক রহমানকে দলের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা হিসেবে দায়িত্ব দেওয়ার ফলে কোনো রাজনৈতিক বিশ্লেষক এবং সংসদের তৎকালীন বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ এই সিদ্ধান্তকে স্বজনপ্রীতি বলে চিহ্নিত করে এই সিদ্ধান্তের নিন্দা করেন। তারেক রহমান রাজনীতিতে একটা শক্ত অবস্থান তৈরি করেছে। আওয়ামী লীগ বিভিন্ন সময় তারেকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ দুর্নীতির অভিযোগ আনে। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া সহ তারেক রহমানের কার্যালয়ে ঢাকার বনানীস্থ হাওয়া ভবনকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ প্রচারিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ ছিল যে তারেক রহমানের তত্ত্বাবধানে হাওয়া ভবন সরকারের অদৃশ্য নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছে এবং তার বিরুদ্ধে বিদ্যুৎ খাতে দুর্নীতি সহ আরও অনেক অভিযোগ আনা হয়। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সমাবেশে 21শে আগস্ট গ্রেনেড হামলায় তার সংশ্লিষ্টতার অভিযোগ উচ্চ আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিদেশি অর্থ পাচারের অভিযোগও রয়েছে এবং এ মামলায় FBI এর কর্মকর্তা ডেবরা লা প্রভেটি বাংলাদেশে এসে সাক্ষ্য দেন। 2011 সালের সম্পূরক চার্জশিটে তারেক রহমানকে প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করা হয় এবং তাকে আনুষ্ঠানিকভাবে মামলার আসামি করা হয়। 2012 সালে বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দীর্ঘ শুনানির পর 2018 সালের 10 অক্টোবর ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করে। তারেক রহমানকে হামলার প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করা হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি বিদেশে অবস্থান করায় তার অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়। অভিযোগপত্রে তাকে পলাতক হিসেবে দেখানো হয়েছে। এই মামলায় রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছিল, রাষ্ট্রীয় যন্ত্রের সহায়তায় এই হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়। রায় প্রত্যাখ্যান করে বিএনপি দাবি করছে, রাজনৈতিকভাবে হ্যায় প্রতিপন্ন করার জন্য তারেককে এ মামলায় জড়ানো এবং সাজা দেওয়া হয়েছে। 10 ট্রাক অস্ত্র মামলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত মামলা, যা 2004 সালের 28 এপ্রিল চট্টগ্রামে 10টি ট্রাকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দের ঘটনায় শুরু হয়। এই মামলায় তারেক রহমান গুরুত্বপূর্ণ অভিযুক্ত হিসেবে উঠে আসেন। এই সময় মণিপুর রাজ্যে দাঙ্গা চলমান ছিল। এই অস্ত্রগুলো ভারতে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীর কাছে পাচার করার পরিকল্পনা ছিল বলে ভারত অভিযোগ করে। তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়। মামলার পর 2014 সালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তারেক রহমান সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। অভিযোগে বলা হয় যে তারেক রহমান এই অস্ত্র চোরাচালান পরিকল্পনার প্রধান ছিল। 2014 সালের 30 সেপ্টেম্বর ঢাকার একটি বিশেষ আদালত তারেক রহমান এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। তবে তারেক রহমান যুক্তরাজ্যে নির্বাসিত থাকায় তার অনুপস্থিতিতে রায় দেওয়া হয়। মামলার রায়ের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয় এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রকাশিত হয়। এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বিবেচনা করে বিএনপি পক্ষ থেকে অভিযোগ করা হয়। তাদের দাবি, এই মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং তারেক রহমানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিশানা করা হয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন দল এই মামলাকে রাজনৈতিক অপরাধের বিরুদ্ধে একটি শক্ত পদক্ষেপ হিসেবে তুলে ধরে। এত সমালোচনা ছাপিয়ে তারেক রহমান রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবেন? শোনা যাচ্ছে তারেক রহমান অতি দ্রুত নির্বাসিত জীবন ছেড়ে রাজনীতিতে ফিরবেন। কবে ফিরবেন এটাই এখন দেখার বিষয়।